নমস্কার, মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। প্রতি সপ্তাহে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমার এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি এবং আমরা বিভিন্ন ব্যক্তিত্বকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসি, তাদের সঙ্গে কথা বলি এবং তাদের মতামত আমরা শুনি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ভারতবর্ষে গণতন্ত্রের নির্বাচন কিন্তু দিন ঘোষণা হয়ে গেছে, যেটা বিশ্বের সবথেকে বড় একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া। সেটা 11 এপ্রিল থেকে প্রথম পর্যায়ে শুরু হবে। দেশে বিভিন্ন পর্যায়ে নির্বাচন হবে। আমাদের বরাক উপত্যকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম যে নির্বাচনটা হবে সেটা 18 এপ্রিল হবে করিমগঞ্জ। শিলচর আসনের লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এভাবে পর্যায়ক্রমে নির্বাচন চলবে এবং এই নির্বাচনকে সামনে রেখে আমাদের অসমে যে সবথেকে বড় যে ইস্যুটা হচ্ছে নাগরিকত্ব বিল, এনআরসি ইত্যাদি ইত্যাদিতে অনেক কিছু। তাই আজকের আমাদের আলোচনার মূল যে কথা বলবো সেটা হলো কি এনআরসি এবং নাগরিকত্ব বিল নিয়ে। তার জন্য আমরা স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনারা শুনলে খুব খুশি হবেন, অল বেঙ্গলি স্টুডেন্ট অ্যান্ড ইয়থ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি চন্দন চট্টোপাধ্যায়। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি ঈশান বাংলায়। নমস্কার। যে আপনি শিলচরে এসেছেন সফরে, তার মধ্যে আপনি আমাদেরকে একটা সময় দিয়েছেন। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, কারণ আপনারা দীর্ঘদিন থেকে বাঙালির অস্তিত্ব, বাঙালির রক্ষার জন্য আপনারা বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছেন সর্বভারতীয় স্তরে, আমরা জানি। এই মুহূর্তে আপনি জানেন যে অসমে একটা বিভেদ চলছে এবং এটার মূল কারণ হচ্ছে নাগরিকত্ব বিল নিয়ে, যেখানে আমরা ব্রহ্মপুত্র উপত্যকায় সেটার বিরোধিতা করে চরম আন্দোলন চলছে, বরাক উপত্যকায় সেটার পক্ষে আন্দোলন চলছে। তবে বরাক উপত্যকার ক্ষেত্রে আবার দুটো ছবি আমরা দেখেছি। সেখানে দেখা গেছে যে কিছু সংখ্যালঘু সংগঠন বা কিছু সংখ্যালঘু বুদ্ধিজীবীরা সেই বিলটাকে বিরোধিতা করছেন। অল বেঙ্গলি স্টুডেন্ট অ্যান্ড ইয়থ অ্যাসোসিয়েশন নাগরিকত্ব বিলের উপর কি স্ট্যান্ড? আমরা মনে করি যে নাগরিকত্ব বিল এই ভারতবর্ষের দরকার আছে। বিশেষত আমরা যারা বাঙালি, আমাদের মাতৃভূমি এবং যদি আমাদের মূল ভূমি যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের আদি অকৃত্রিম আনডিভাইডেড বেঙ্গল। তো অবিভক্ত ভারতবর্ষ মানে আমাদের স্বাধীনতার আগের থেকে যে জায়গাটাকে আমরা ধরে নিই, তার মধ্যে একটা অংশ 1947 ইংরাজিতে ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান হয়ে আমাদের থেকে আলাদা হয়ে যায় এবং আজকে সেই জায়গার নাম বাংলাদেশ। যখন এই দেশটাকে ভাগ করা হয়েছিল, দুটো লোক এবং একজন অ্যাডমিনিস্ট্রেটর মিলে এই দেশটাকে ভাগ করে। অ্যাডমিনিস্ট্রেটর আমি এই জন্য বলি, উনি অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতেন ব্রিটিশ গভর্নমেন্টের একজন প্রতিনিধি লর্ড মাউন্টব্যাটেন, উনি এবং মোহাম্মদ আলী জিন্নাহ, আর এদিকে জওহরলাল নেহেরু। দেশভাগ কেন হয়েছিল আমরা সকলে জানি। আমরা বাঙালিরা কি দেশভাগ চেয়েছিলাম? আমরা দেশভাগ চাইনি। আমরা কি জেনেছিলাম যে দেশটা কালকে সকালে উঠে যখন 1947 ইংরাজির আমাদের দেশটা স্বাধীন হতে যাচ্ছে, ওই দিন ওই রাত্রে মধ্যরাত্রে যখন আমরা স্বাধীনতা পেলাম, তখনও আমরা জানি না যে কালকে সকালে উঠে আমরা ইস্ট পাকিস্তান নামক একটা দেশে আমরা বাস করতে যাচ্ছি। এটা কত বড় একটা প্রহসন বাঙালি জাতির সাথে, সেটা বলার অপেক্ষা রাখে না। সমস্যা হচ্ছে যখন দেশটা ভাগ হলো, তখন আমাদের জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী মিডনাইট যখন ভাষণ দিয়েছিলেন দিল্লির আপনার ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে, উনি তখন বলেছিলেন যে ন্যাশনাল কমিটমেন্ট বলে একটা কথা বলেছিলেন। ন্যাশনাল কমিটমেন্ট যখন কেউ করে তখন সেটা কোনো ব্যক্তি করে না, সে সরকারের প্রতিনিধি হিসাবে করে। যেহেতু ভারত স্বাধীন হওয়ার সাথে সাথে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহেরু শপথ নিয়েছিলেন, তখন আমি তাকে একজন ব্যক্তি হিসাবে দেখি না। আমি তখন তার স্টেটমেন্টকে কোনো পার্টি কংগ্রেসের স্টেটমেন্ট হিসাবে দেখি না। আমি তখন এই স্টেটমেন্টটাকে দেখি ভারতবর্ষ এবং ভারত রাষ্ট্রের কমিটমেন্ট হিসেবে দেখি। উনি তার মাধ্যম। তো যখন ভারত রাষ্ট্র পূর্ব প্রধানমন্ত্রী এবং প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মাধ্যমে এই একটা জাতীয় কমিটমেন্ট আমাদের জন্য করেছিলেন যে যারা আজকে এই ভারতবর্ষ স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবে না, যারা আজকে লাইনের ওই পারে রয়ে গেল, তাদের জন্য ভারতবর্ষের দরজা সবসময় খোলা থাকবে।
তারা এই স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারছে না, এবং এই দেশবাসীকে যারা আজকে এই স্বাধীনতার আনন্দে আত্মহারা হচ্ছে, তারা যেন এটা মনে রাখে যে ওই পারেও তাদের ভাই বন্ধুরা আছে, এবং তারা আগামীতে যদি কোনো রকমের অসুবিধা তাদের যদি হয়, তারা যেন এই দেশে আসতে পারে এবং তাদেরকে যেন আপন করে নেওয়া হয়। এটা উনি দেশবাসীর উদ্দেশ্যে যেমন বলেছিলেন, সেই একইভাবে রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রকেও জানিয়েছিলেন। এইটা একটা আমাদের ন্যাশনাল কমিটমেন্ট রয়ে গেল, এবং এটা আমাদের আগামীতে দেখতে হবে, পালনও করতে হবে। আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৭০-৭২ বছর পেরিয়ে যাওয়ার পর আমরা কি দেখি? আমরা দেখি আসাম নামক একটা রাজ্যের এখানে জন্ম হয়, এবং সেখানের প্রথমে একজন প্রিমিয়ার মুখ্যমন্ত্রী হন, উনি হচ্ছেন মাননীয় গোপীনাথ বরদলৈ। প্রিমিয়ার এই জন্য বলছি কারণ প্রথমে ইলেকশন হয়নি, পরবর্তী পর্যায়ে উনি আবার নির্বাচিত হয়ে যখন আসেন তখন পূর্ণাঙ্গ মুখ্যমন্ত্রী হন, এবং সেখানে মুখ্যমন্ত্রী হয়ে এসেই প্রথম উনি যেটা শিলংয়ের মসনদে দাঁড়িয়ে বলেছিলেন, আসাম ফর অ্যাসামিজ। এই যে কথাটা উনি বলেছিলেন, আমাদের বুঝতে হবে এই বাঙালি বিদ্বেষ এবং বাঙালি বিদ্বেষের যে বিষ বাষ্প, সেই সময়ই মানে অঙ্কুরটা স্থাপন করা হয়েছিল। ওই সময় বলা যাবে যে বাঙালির উপর যে বিদ্বেষ, সেটা স্থপতি একজন গোপীনাথ বরদলৈ। নিশ্চয়ই, কারণ ওনার যদি এটা স্থপতি না হতেন তাহলে এর মানে কি? আসাম ফর অ্যাসামিস। বাঙালিরা তো অ্যাসামিস নয়, বাঙালিরা বঙ্গভাষী। তারা বঙ্গভাষী, আসামে ওদের জুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কি আসামে উড়ে এসে জুড়ে বসেছি? উড়ে এসে জুড়ে বসিনি, আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 1826 খ্রিস্টাব্দে আমরা জানি ইয়ান্ডাবু সন্ধির মাধ্যমে আসাম সামনে আসে। এরপর সিলেটকে, গোয়ালপাড়াকে, কামরূপকে এবং হিল ডিস্ট্রিক্টগুলোকে পর্যায়ক্রমে 1878 পর্যন্ত এক এক করে এখানে আসাম প্রদেশের সাথে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিসের জন্য ঢোকানো হয়েছিল আপনি জানেন, আমিও জানি। ব্রিটিশ যখন সেই জায়গাটাকে অ্যানেক্স করে নিজেদের মধ্যে নিয়ে নেয়, আসাম মানে আজকের যে আসাম মানে আপার আসাম, যেটা 6-7টা ডিস্ট্রিক্ট আছে আপার আসামের, তিনসুকিয়া, ডিব্রুগড়, তখন তার রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল জোরহাটে। তো সেইখান থেকে যখন ব্রিটিশ গভর্নমেন্ট দেখলো এখান থেকে তো কোনো রেভিনিউ আর্ন করা যাচ্ছে না, ব্রিটিশ কি? ব্রিটিশ হচ্ছে একটা তখন ওই সময় একজন বিজনেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখনও ব্রিটিশ সরকার হস্তান্তর হয়নি। যখন আসাম নামক একটা প্রদেশের জন্ম হয়েছিল, তখনও ব্রিটিশ গভর্নমেন্ট অফিসিয়ালি কুইনের গভর্নমেন্ট এসে হস্তান্তর হয়নি তখনও। তাহলে বুঝতে হবে সে তার ব্যবসায়িক ক্ষেত্রে জন্য নিয়েছিল। আর আসামের তখনকার যে রাজা পুরন্দর সিংহ, সে ব্রিটিশের কাছে এসে হত্যা দিয়ে পড়েছিল, কারণ মায়ানমারের রাজা এবং তার সেনাবাহিনী তাকে এসে এখান থেকে ফোর্সফুলি তাড়িয়ে দিয়েছিল। বুঝতে হবে এই প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট। ইতিহাসকে আমরা দূরে সরিয়ে রেখে এই সমস্যার একদম কনক্লুশনে আসা যে অসম্ভব, এটা আমি বারবার বলি, এবং আজকের আপনার এই অনুষ্ঠানেও আমি এটা বলতে চাই। এখন এখান থেকে আমি কথাটা শুরু করতে চাই। তাহলে আসাম মানে আমরা কি বুঝি? আমাদের কাছে আসাম মানে শুধু আপার আসাম। এর পরে যে সমস্ত ভূমি আসামে জুড়ে দেওয়া হয়েছে, সিলেট, গোয়ালপাড়া এবং এই দিক থেকে যদি আমরা দেখি কামরূপ, এগুলোতে বরাবরই আমাদের বাঙালিরা মেজরিটিতে ছিল সব সময়। এর মধ্যে কোনো ভুল নেই, এটা ঐতিহাসিক তত্ত্ব। তাহলে এইবার আমি তার পরবর্তী পর্যায়ে আন্দোলনটাকে আনি। শুরুতে আন্দোলনটা ছিল অসমীয়া ভাষা আন্দোলন। রাজ্যের ভাষা তখনও ঠিক হয়নি, কি হবে, তখন বাংলাই ছিল। ব্রিটিশের আমলেও এই রাজ্যের ভাষা বাংলা ছিল, এবং সেই জন্যই মানে পূর্ববঙ্গ থেকে এবং পশ্চিমবঙ্গ, আজকের পশ্চিমবঙ্গ মানে অবিভক্ত বেঙ্গল প্রেসিডেন্সির থেকে সব মানে যেটা শিলংয়ের রাজধানী যখন স্থাপন হলো ব্রিটিশের, তখন তাদের কাজকর্ম এগুলো করার জন্য ওই দিক থেকে বাঙালিদের, হিন্দুদের নিয়ে আসা হয়। অন্যদিকে ব্রিটিশ আসার আগের থেকেই মানে আমাদের বঙ্গভাষী মুসলমানদের নিয়ে আসা হয় কৃষি কাজ, হাবিজাবি মানে এই সমস্ত বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য। এটা হচ্ছে একটা জায়গা। আরেকটা জায়গা, যখন আমি বলি গোয়ালপাড়াকে আপনি কেটে বেঙ্গল প্রেসিডেন্সির থেকে কেটে আপনি আসামে জুড়ে দিয়েছেন, কামরূপকে জুড়ে দিয়েছেন, সিলেটকে আপনি ইস্ট বেঙ্গল প্রেসিডেন্সির থেকে কেটে এখানে ঢুকিয়েছেন, তার মানে একটা জিনিস পরিষ্কার, যখন আপনি অন্য একটা এলাকার থেকে একটা জমিকে কেটে অন্য আরেকটা স্টেটে ঢুকিয়ে দেবেন জায়গায়, তার মানে জল, জঙ্গল, জমি, পাখি, পশু তো আসবে না, তার সাথে মানুষও আসবে। তাহলে এই মানুষগুলো কারা এই এলাকায়? এরা এই জায়গার ভূমিপুত্র, এরা বাঙালি, এরা বাংলা ভাষায় কথা বলে। আজকে আপনি OI আর NOI এর কাহিনী বানাচ্ছেন, এই কাহিনী ধোপে টিকবে না। আপনারা যে মিথ্যাচার এবং মিথ্যা ইতিহাস বানাচ্ছেন গত 70 বছর ধরে, এবং ভারতবর্ষের এবং পৃথিবীর মানুষকে গিয়ে চিৎকার করে করে বলছেন বাংলাদেশে এসে ঢুকে যাচ্ছে, বাংলাদেশে এসে ঢুকে যাচ্ছে। আমার প্রশ্ন, বাংলাদেশি কবে থেকে এসে ঢুকেছে? বাংলাদেশের জন্ম হয়েছে কবে?
আর ইস্ট পাকিস্তানের জন্ম হয়েছে কবে? প্রথমে আপনারা এইটা ঠিক করুন, বাংলাদেশি ঢুকছে না ইস্ট পাকিস্তানি ঢুকছে না বাঙালি ঢুকছে, এর জন্য দায়ী কে? মূলে এর জন্য দায়ী কে? এর জন্য মূলে দায়ী আমাদের দেশের বিভাজন। আজকে দেশের বিভাজনকারীও বলা যাবে, বিভাজনকারীরাও দায়ী, বিভাজন যারা করেছে তারাও দায়ী, এবং বিভাজনকারীরা কেন বিভাজন করেছিলেন এটাও আপনারা জানেন। তারা তাদের পরিষ্কার রাজনৈতিক স্বার্থ। আমি আমার এলাকায় আমি মেজরিটিতে থাকবো, তুমি তোমার এলাকায় মেজরিটিতে থাকবে, তুমি তোমার ক্ষমতা দখল করো, আমি আমার ক্ষমতা দখল করব। না হলে আজকে যদি বাংলাদেশ আলাদা না হতো, ইস্ট পাকিস্তান আলাদা না হতো, তাহলে বাঙালি এমপির মেম্বার অফ পার্লামেন্টের সংখ্যা হতো সব থেকে বেশি 115 থেকে 125 পর্যন্ত। হয়তো সেই দিকে ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আজকে ভারতবর্ষের হয়তো ক্যাপিটালটাই সিলেটে থাকতে পারতো, বাংলায় হতে পারে, ক্যাপিটাল সিলেটে থাকতে পারতো, অথবা কলকাতায় থাকতে পারতো, অথবা ঢাকাও হতে পারতো। যে কোনো দিকে আমরা যদি দেখি তাহলে আমরা বাঙালি এলাকায় কিন্তু ভারতবর্ষের শাসন ক্ষমতা থাকতো। শুধু তাই নয়, এই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাঙালি হতেন। তাহলে এই যে ষড়যন্ত্রটা হয়েছে, এই ষড়যন্ত্রটা ওইখানেই তো শেষ হয়নি। আমাদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য আমাদের যারা উদ্বাস্তুরা ওই দিক থেকে যখন দলে দলে আসছে, পাকিস্তানে যখন যারা বলে দিয়েছে আমরা থাকবো না, ওইখানে থাকতে পারবো না। আর ওই পাকিস্তান কেন হয়েছে, এই অপ্রিয় সত্যটা তো বললে পরে আমি সাম্প্রদায়িক হব না। পাকিস্তানের জন্ম এই জন্যই হয়েছিল কারণ কিছু মুসলমান বলেছিলেন যে আমরা হিন্দুদের সাথে থাকবো না। এটা তো সত্যি। এই কথাটাকে সামনে রেখে মোহাম্মদ আলী জিন্নাহ সেটাকে বেনিফিট নিয়েছে এবং সে তার মধ্যে মদত দিয়েছে। তার সাথে কিছু নবাব এবং যারা জমিদার ছিল মুসলমানদের পক্ষে, এবং এই দিকে যারা ছিল অন্যান্য বিভিন্ন সংগঠন, নাম নেওয়ার দরকার নাই, সবাই জানেন, কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে। তো সেই জন্য এগুলো করা হয়েছে। এইবার বাঙালিকে পঙ্গু করার জন্য আমাদের উদ্বাস্তুরা আসছেন, তাদেরকে একটা জায়গায় তুমি সংস্থাপন দিতে পারতে। উত্তর ভারত মানে পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় খালি জায়গা অনেক ছিল, একটা জায়গায় আপনারা কনসেন্ট্রেট করতে পারতেন। একটা মানে তথ্য আমাদের কাছে, যেটা কোনো ভেরিফিকেশন আমি করতে পারবো না, যে 1.5 কোটির থেকে 2 কোটি লোক ওই দিক থেকে এইদিকে এসছে। তো 1.5-2 কোটি লোক যদি ওদিক থেকে এদিকে এসছে, তারা সব বাঙালি হিন্দু, 99.99% বেঙ্গলি হিন্দু। তাদেরকে একটা এরকম এরিয়া বানিয়ে তাদের এক জায়গায় তো রাখা যেত না, তাদেরকে রাখা হয়নি। তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভারতবর্ষে। তাদের আন্দামানে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে উত্তরাখণ্ডে, তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার উড়িষ্যার কান্ধামালে, পন্ডিচেরিতে আছে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার ছত্তিশগড়ে, তারপর আপনার মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশের পিলিভিতে, এই সমস্ত নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। কেন ছিটিয়ে দিয়েছে? কারণ হচ্ছে তারা যাতে একত্রিত হতে না পারে, তারা তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, জাতিসত্তা নষ্ট হয়ে যায়। আর এই পাপের ভাগিদার আমি সেই সময়ের সরকার এবং সেই সময়ের দলকে তো আমি দেব, এর মধ্যে কোনো ভুল নেই। তাদের প্রধানতাই সেটা হয়েছে, তাদের প্রধানতাই হয়েছে। এইবার আমি যদি এর পরবর্তী পর্যায়ে দেখি, এই আসাম ফর অ্যাসামিস, এই যে 20 বাষ্প 1960 ইংরাজিতে, কত বড় ট্র্যাজেডি আমাদের বাঙালিদের। এবং আমি বলতে চাই মানে এই বরাক উপত্যকার বাঙালিদের কত বড় ট্র্যাজেডি। যে লোকটাকে তারা বিধানসভায় বদরপুর সমষ্টির থেকে 1960 জিতিয়ে পাঠিয়েছিল, সেই বিমলা প্রসাদ চালিয়া, সে বিধানসভায় বদরপুর কনস্টিটিউয়েন্সি বরাক উপত্যকায় বাঙালির ভোটে জিতে উনি বিধানসভায় গিয়ে অসমীয়া ভাষাকে একমাত্র ভাষা হিসাবে আসামের প্রতিষ্ঠা করার জন্য উনি চেষ্টা করলেন, এবং ওখানে বিল আনলেন, ক্যাবিনেট পাস করে বিল নিয়ে আসলেন, ক্যাবিনেট পাস করে। উনি একটুকু চিন্তা করলেন না যে আমি বদরপুর থেকে জিতে এসেছি, আর এই বদরপুর হচ্ছে গিয়ে বরাক উপত্যকার একটি জায়গা, এখানে 99.99% হচ্ছে বাঙালি। তো এর থেকে বড় প্রহসন বাঙালির সাথে কি হতে পারে? যারা বলেন বাঙালিরা সাম্প্রদায়িক, বা যারা বাঙালিদের বলতে চায় যে ওরা আমাদের সাথে একসাথে মিলে থাকতে চায় না, মিলে থাকতে পারে না, এটা তার প্রমাণ বরাক উপত্যকা প্রমাণ করে দিয়েছে যে 1960 বিমলা প্রসাদ চালিয়াকে আমরা এখান থেকে ভোটে জিতে পাঠিয়েছিলাম, তারপর মুখ্যমন্ত্রী হয়েছে। তারপর বাঙালিদের পিছনে ছোড়া তিনি মেরেছেন, উনি মেরেছেন। খালি ছোড়া এইখানেই থেমে থাকেনি। 1960 ওনার যখন ভাষা সার্কুলার আসলো, বরাক উপত্যকায় আগুন লাগলো, সমস্ত আসাম জুড়ে আগুন লাগলো, আন্দোলন শুরু হলো। 1961 ইংরাজির 19 মে আমরা সবাই জানি 11 জন এখানে ভাষা শহীদ হয়েছে। আমি এই জন্য বলি, আমি আজও কিন্তু ওনারা কোনো স্বীকৃতি পাননি। আমি আজকে এই শহরে বড় হয়েছি, আমার জন্ম আসামের ধুবড়ী জেলায়। আমি আমার বাবার সাথে, বাবার চাকরি সূত্রে এখানে চলে এসেছিলাম যখন আমি একদম 2 মাসের শিশু। তখন থেকে আমি এখানে লেখাপড়া সব কিছু করে আমি এখান থেকে দিল্লি চলে গেছি। তো এখানে যেহেতু আমি বড় হয়েছি, আমার রক্তে 19 মের রক্ত আছে। আমি উদ্বুদ্ধ হই 19 মের 11 জন ভাষা শহীদের কথা শুনলে, আমি তাদের ইতিহাস পড়লে আমার গায়ের রক্ত গরম হয়ে যায়। আর আমরা যে সংগঠন বানিয়েছি, অল বাঙালি ইউথ অ্যান্ড স্টুডেন্টস অর্গানাইজেশন, অ্যাপসো, এই অ্যাপসোর প্রতিটি অনুষ্ঠান আপনাদের জানিয়ে রাখি, প্রতিটি অনুষ্ঠান শুরু হয়
একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য দিয়ে, সেটা দিল্লিতে হোক, চাই কলকাতায় হোক, চাই শিলচরে হোক, চাই যে কোনো জায়গায় হোক। কারণ আমরা মনে করি আমাদের চেতনা এবং আমাদের উদ্বুদ্ধের জায়গা। একটা কথা, এই 11 শহীদ বরাক ব্রহ্মপুত্র অনেক জল গড়িয়ে গেল, কিন্তু আজও কিন্তু ওরা স্বীকৃতি পাননি। খুবই দুঃখের বিষয়। সেটার জন্য দায়ী কিন্তু আমাদের এখানে স্থানীয় নেতৃবৃন্দ। নিশ্চয়ই মেহরত্রা কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত বলা হয়নি তাদেরকে কি অপরাধে মানা হয়েছিল। তাদের অপরাধ এটাই ছিল যে তারা বাঙালি, এবং তাদের অপরাধ এটাই ছিল যে তারা বাংলা ভাষায় কথা বলতে চায়। তাদের কি অপরাধ এটাই যে তারা বাংলা ভাষায় কাজকর্ম করতে চায়, লেখাপড়া করতে চায়। এই একটা ছোট্ট একটা হিসেব, সেই হিসেবটা তাদের কাছে গরমিল মনে হয় অসমীয়া ভাষীদের কাছে। কেন? আপনারা আমাদের সাথে মিলেমিশে থাকলে কি অসুবিধা হতো? আপনি আপনার ভাষায় কথা বলুন, আমি আমার ভাষায় কথা বলবো। আপনি আপনার সংস্কৃতিতে চলুন, আমরা সংস্কৃতিতে চলবো। 90% মানুষ বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে ভাষা স্বীকৃতি দিতে আপনার কি অসুবিধা ছিল? কেন গুলি চালাতে হলো? আপনাকে স্বীকৃতি তো দিতেই হলো শেষ পর্যন্ত। এই যে দুই সম্প্রদায়ের মধ্যে একটা সম্পর্কের একটা বিভেদ সৃষ্টি করা হলো, যার পরিণাম আজকেও বিদ্যমান, সেটা এখনো থামেনি। এর জন্য দায়ী কারা? এটা ভাবার সময় এসছে। এখনো যারা এই বিদ্বেষ আর বিভেদকে জিইয়ে রেখে রাজনীতি করতে চান, তাদের কাছে একটাই বার্তা দিতে চাই, আপনি আপনার ভাষা, আপনার জাতি, আপনার সংস্কৃতি যেরকম আপনি পরম আনন্দে উপভোগ করতে চান এবং আপনারা সেটাকে সসম্মানে প্রতিষ্ঠিত করতে চান, সেই একইভাবে আমাদের অনুভূতিটাও বুঝুন। আমাদেরও অনুভূতি আছে, আমরাও একটা মানুষ, এবং আমাদেরও জাতিসত্তা, আমাদেরও ভাষা সত্তা, আমাদেরও সংস্কৃতি আছে। আপনারা আমাদের আপন করুন, আমরা আপনাদের আপন করব, এর মধ্যে কোনো দ্বিতীয় কথা। ঠিক আছে চট্টোপাধ্যায় মহাশয়, এবারে নিচ্ছি আর একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা বিরতিতে যাওয়ার আগে যে প্রসঙ্গটা টেনেছিলাম, যদি আমরা ইতিহাসকে আমরা প্রথম জানলাম আপনার কাছ থেকে, বা আপনি বললেন যে মূল বিষয়টা, যেটা ক্যাব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটাকে নাগরিকত্ব সংশোধনী বিল বলে, সেই বিলটা নিয়ে যে একটা বিভেদ, যে একটা ডিফারেন্স হচ্ছে দুটো, এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই বিলটা নিয়ে কিন্তু আসামের 3টা ভাগে বিভক্ত হয়েছে। একটা অসমিয়ারা, একটা বাঙালি, হিন্দু বাঙালি, আর একটা মুসলিমরা, মানে 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অসমীয়াদের সঙ্গে একই সুরে কথা বলছেন সংখ্যালঘুরা, কারণ ওনারা এই বিল চাইছেন না। একদিকে বাঙালিরা, হিন্দু বাঙালিরা সেই বিলের সমর্থনে চিৎকার দিচ্ছেন, চাইছেন। আপনারা যেহেতু একটা বাঙালি সংগঠন, যে বিলটা এসেছে সেই বিলটাকে কি আপনারা সমর্থন করেননি? হ্যাঁ, আমি এই কথাটা বলার আগে আমি আরো 2 মিনিট কিছু বলতে চাই। ইতিহাসটা যে জায়গায় ছেড়ে দিয়েছিলাম তার আগে একটু যদি আমি না আনি, তাহলে এই বিলটা ঠিক মতো এসে ডিসকাশনটা যাবে না। তো 2 মিনিট নেব, আমি সেটা বলে দিচ্ছি। আমি ছেড়েছিলাম অসমীয়া ভাষা এবং বাংলা ভাষার স্বীকৃতির জায়গাটাকে। ওইখানে যদি আমরা সব জিনিস আমরা নিজেদের মধ্যে মিটমাট করে জাতি বিদ্বেষ, ভাষা বিদ্বেষ, বর্ণ বিদ্বেষ এবং বৈষম্যটাকে শেষ করতাম, তাহলে সব কিছুর সমস্যার সমাধান হয়ে যেত, আজকে আর এই দুর্দশা হতো না। কিন্তু সেখানে থেমে থাকেনি। আপনারা চিন্তা করে দেখুন, এরপর বহিরাগত খেদাও আন্দোলন, যেটা 80 দশকে যে বহিরাগত খেদাও, সেটা মূলত ছিল বিহারি এবং মারোয়ারিদের বিরুদ্ধে আন্দোলন। তাদের ঘরবাড়িও জ্বালানো হয়েছিল ফেন্সি বাজারে, এবং তাদের দোকানপাট লুটপাট করা হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই। তারপর ওখানে সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজ্যের নেতা মন্ত্রী, রাজস্থানের মুখ্যমন্ত্রী, আপনার বিহারের মুখ্যমন্ত্রী এসে ঘাঁটি গেড়ে বসে গেছিলেন গুয়াহাটিতে, এবং ওটাকে ওনারা ম্যানেজ করে গেছিলেন। পরবর্তী পর্যায়ে বহিরাগত আন্দোলন, ওটা বাঙাল খেদা আন্দোলনতে পর্যবসিত হলো। সেখান থেকে একটা শুরু হলো রক্তক্ষয়ী আন্দোলন, বাঙালিদের হত্যা, গণহত্যা বা ঘরবাড়ি জ্বালানো। সেই ইতিহাসগুলো ভুলে গেলে আমাদের চলবে না। এগুলো কার স্বার্থে? ছাত্রদের হত্যা, গুয়াহাটি ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ডিব্রুগড় মেডিকেল কলেজ, জোরহাট, প্রত্যেক জায়গায় আমাদের বাঙালিরা আক্রমণ হয়েছিল, কারণ অনেক পড়েছেন, তারপর সেখান থেকে সরে আসতে হয়েছে। তো এই যে ইতিহাসটা, আসামের ভাষা আন্দোলন, তারপরে চুতায় নাতায় বহিরাগত আন্দোলন, ওটা হলো না। তারপরে আপনার শুরু হলো বঙাল খেদা আন্দোলন, ঠিক আছে। এরপরে দেখুন, বঙাল খেদা আন্দোলন যখন করতে গিয়ে রেজিস্ট্যান্স আসলো ভারতবর্ষের, এবং পৃথিবীর লোক ছিচি করা শুরু করলো যে একই প্রদেশের মধ্যে একই দেশের নাগরিককে এক প্রান্তের থেকে আরেক প্রান্তে উদ্বাস্তু হতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন, এই আন্দোলনে প্রায় লক্ষ লোক আপার আসাম থেকে, মূলত বাঙালি হিন্দুরা উদ্বাস্তু হয়েছিলেন, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে উদ্বাস্তু হয়েছিলেন। এটা আসামের বিধানসভায় এটা লিখিত আছে।
এবং সেটা কতটুকু লজ্জার কথা? লজ্জার বিষয়, এটা লজ্জার বিষয়। একটা দেশের মধ্যে, স্বাধীন ভারতে, এক সম্প্রদায়ের রোষের বুলি হয়ে আরেক সম্প্রদায়কে উদ্বাস্তু হতে হয়। এখনো উত্তরবঙ্গে ওখানে গেলে দেখবেন ক্যাম্প আছে, যারা এখান থেকে পালিয়ে গেছিল সেই ক্যাম্পে আজকেও আছে, তারা আজকেও সেটেল করতে পারে, তারা ফিরে এসে তাদের নিজস্ব ঘর বাড়িগুলো পায়নি। তো এই যে বহিরাগত আন্দোলন থেকে, বিদেশি খেদা আন্দোলন থেকে শুরু করে, বঙ্গাল খেদা আন্দোলন থেকে শুরু করে একটা সুন্দর জিনিস আসলো 70-এর পরে, আপনার একটা বাংলাদেশ নামক একটা যেহেতু রাষ্ট্রের জন্ম হয়েছিল, তো এখন দেশের এবং রাজ্যের প্রত্যেককে বোঝানো সম্ভব, এবং এটা বোঝালে তখন আর রেসিয়াল ফিলিংস আসবে না যে এবার আমরা বলি যে বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশ থেকে আসো। আমার প্রশ্ন, বাংলাদেশ থেকে কারা এসছে? গোয়ালপাড়া জেলা থেকে শুরু করে, অবিভক্ত গোয়ালপাড়া জেলা যেটা আজকে 5টা জেলায় বিভক্ত, এইদিকে সিলেটের অংশ, আর যে অংশটা করিমগঞ্জ, আপনার ওইটা সুরমা ভ্যালির অংশ, ত্রিপুরার যেটা পার্ট, যেটা আমাদের এখানে ঢুকে গেছে, সুরমার উপত্যকার অংশ, এই পুরোটা নিয়ে কাছাড় হাইলাকান্দি ছিল আপনার কাছাড়ের অংশ, আর ওইটা ছিল অবিভক্ত কাছাড়ের অংশ, আর ওইটা ছিল আমাদের সিলেটের অংশ। এই অংশগুলো যখন আমাদের আসামের মধ্যে এসে পড়েছে, তারা এখানের লোক বাংলাদেশে কি করে হয় আমি বুঝি না। এরা তো এখানের ভূমিপত্র, এইখানের ওআই যদি বলেন অরিজিনাল ইনহেরিটেন্স, দে আর দ্য অরিজিনাল ইনহেরিটেন্স অফ দিস লোকালিটিস। বাঙালি হিন্দুরা কিন্তু এখানের অরিজিনাল ইনহেরিটেন্স, এবং বাঙালি মুসলমান প্রচুর পরিমাণে অরিজিনাল ইনহেরিটেন্স। আপনি শুধু ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে ইউ ক্যানট ডিসক্রিমিনেট। যাদের কাছে ডকুমেন্ট আছে, যাদের পূর্বপুরুষরা এখানের বাসিন্দা, শুধু আসাম থেকে রেভিনিউ আর্নিংয়ের জন্য ব্রিটিশ জুড়ে দিয়েছিল, সেই জন্য তাদেরকে আপনি আপনার বর্ণবিদ্বেষ আর ভাষা বিদ্বেষের জন্য তাদের এক কথায় আপনি বাংলাদেশি আর ওই সমস্ত আখ্যা দিতে পারেন না। কিন্তু দেখুন, জিনিস থেমে থাকেনি। এরপর আইএমডিটি অ্যাক্টটাকে বাতিল করে দেওয়া হলো। কে করেছে আপনারা জানেন, উনি আমাদের আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার তত্ত্বাবধানে ওখানে আইএমডিটি অ্যাক্টটাকে বাতিল করা হয়েছিল। তারপর আমরা কি ধরনের বিপদে পড়লাম? এই যে ডি ভোটার, এটা তারপরের কিন্তু সেই দলই আজকে বলছে হিন্দু বাঙালিদের নাগরিকত্ব, সেই দল বলছে না, সেই লোকটা দল বদল করে অন্য দলে এসে, এবং সে আজকে অনুভব করতে পারছে, হয়তো উনি অনুভব করছেন যে সেই সময় ভুল হয়েছে, ওই সময় করেননি, আজকে হয়তো অনুভব করছেন। আমি ধন্যবাদ জানাই ওনাকে, যদি সত্যি অনুভব করে বলে থাকেন, রাজনীতির স্বার্থে না করে যদি সত্যি অনুভব করে বলে থাকেন, আমার অশেষ ধন্যবাদ ওনাকে। অন্যান্য সবাইকে যারা বলছেন অশেষ ধন্যবাদ। কিন্তু আমরা এখানে থেমে থাকবো না, আমরা কারোর প্রতিশ্রুতি আর কারোর আশ্বাসে আমরা জীবিত থাকতে চাই না। সবথেকে বড় কথা, এই যে আন্দোলনের মুখ সময় সময় ঘুরে গেছে, আজকে ডি ভোটার তারপরে যেটা শুরু হয়েছে 1997-তে আইএমডিটিতে, যে কমপ্লেনেন্ট তাকে প্রমাণ দিতে হতো, আপনার নামে নোটিশ দিতে হলে যে আপনি বাংলাদেশি, তার প্রমাণ দিতে হতো, নিজেকে প্রমাণ। এখন নিজেকে প্রমাণ করতে হবে। এখন যে যার আপনাকে নোটিশ দেওয়া হয়েছে, যে ওই ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে তুমি বাংলাদেশি, সন্দেহ, তোমাকে প্রমাণ করতে হবে তুমি বাংলাদেশি কি না। এখন আপনি আমাকে বলুন, যে লোকটা বাংলাদেশি প্রমাণ করতে ফরেনার্স ট্রাইব্যুনালে যাচ্ছে, সেখানে উকিল হায়ার করছে, সেখানে হেরে গিয়ে যদি ডিটেনশন ক্যাম্পে যায়, তারপরে আর কোনো লোকাল কোর্টে যেতে পারে না, সোজা হাইকোর্টে যেতে হয়। আপনার আমার যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, তার উপরে যাদের কাছে পয়সা আছে, তাদের কথা ছেড়ে দিলাম, যারা আমাদের নিম্ন মধ্যবিত্ত বা তার নিচের মানুষ, হাইকোর্ট কি, এরা তো কোথাও যেতে পারবে না, তাদের দিন আনে দিন খায়। আজকে ভবেন দাসের মৃত্যু এটাই দেখায় যে আত্মহত্যা করেছে ভবেন দাস কয়েকদিন আগে। আপনি চিন্তা করে দেখুন, সেই লোকটাকে 3বার হাজিরা দিতে হয়েছে এনআরসির জন্য। লাস্টবার যখন গেছে, আমি জানতে পেরেছি পত্রিকা মারফত, বিভিন্ন মিডিয়ার মারফত, যে তার যে অ্যাডমিট কার্ড ছিল সেটাকে নাকি জাল বলেছে। আপনি দেখুন, সন্দেহের বীজ কোথায় গিয়ে বপন করা হয়েছে। কোনো একটা জায়গা থেকে আমরা সন্দেহের জায়গাটাকে আনতেই হবে, কোথায় বীজটা বপন করা হয়েছে আপনি চিন্তা করে দেখুন। যে আপনি ডকুমেন্ট 15টা আপনাকে এসওপি বানিয়ে দেওয়া হয়েছে, আপনি জমা করবেন, কিন্তু তারপরেও নিস্তার নেই, আপনার ডকুমেন্টকে জাল বলে, আপনি সার্টিফাইড কপি নিয়ে এসেও আপনাকে তুৎকার করা হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে। মানে আপনাকে আবার প্রমাণ করতে হবে যে সার্টিফিকেটটা জাল নয়। এইবার মাঝখানে কে বললো, কাউকে নাকি এনএসকে থেকে বলা হয়েছে যে আপনি ভোটার ইসের থেকে লিখে, ট্রাইব্যুনাল থেকে লিখে নিয়ে আসুন যে আপনার নামে কোনো ফরেনার্স নোটিশ নেই। এটা কি হচ্ছে? আজকে পরিকল্পিতভাবেই চলছে যে যাতে বাঙালিদের যাতে অসম থেকে তাড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা অনেক আগে থেকেই রচনা হয়েছিল, সেটাকে এখন আরো বাস্তবিত করার জন্য চেষ্টা। এইবার এনআরসিতে একটু আমি এনআরসিতে আসছি। এনআরসিতে আজকে আপনাদের একটা কথা পরিষ্কার বলে দিই, যারা এই মানে স্বর্গে বাস করছেন, যে এনআরসিতে আমার নাম এসে গেলে আমি সেফ হয়ে গেলাম, আমার আর কিচ্ছু হবে না, আমার কাছে ডি ভোটার, ডি নোটিশ কিচ্ছু আসবে না, কোনো বাংলাদেশি নোটিশ আসবে না, তাহলে এই স্বর্গের থেকে প্রথমে আপনারা বেরিয়ে আসুন।
এনআরসি যে ডকুমেন্টেশন হচ্ছে এটা একটা আপডেশন হচ্ছে, আপনাদের নাম আপডেশন হচ্ছে। এনআরসি নেভার গ্যারান্টি সিটিজেনশিপ, এনআরসি নেভার গ্যারান্টি সিটিজেনশিপ, আপনারা এটা মনে রাখবেন। এনআরসি নাগরিকত্ব আপনাকে সুনিশ্চিত করে না। এনআরসিতে নাম আসার পরেও আপনার নামে ডি ভোটারের নোটিশ আসতে পারে এবং আপনাকে তখনও ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি এই দেশীয়। এবং এখানেই শেষ না, একবার আপনার কাছে নোটিশ আসলে দ্বিতীয়বারও নোটিশ আনার আপনাকে অধিকার দিয়ে রাখা হয়েছে। এগুলো কি ধরনের কথা? একজন জাজ যদি তার কোর্টে, ফরেনার্স কোর্টে যদি একজনকে আজকে ডিক্লেয়ার করে যে আপনি ভারতীয়, তার মানে কি? তার মানে সে তো তার সব তথ্য ডকুমেন্ট দেখেই তো দিচ্ছে। তারপরে সেকেন্ডবার, তৃতীয়বার, আমার কাছে ডকুমেন্ট আছে, 4 বার পর্যন্ত একজনকে এটা সত্যি কথা, এটা চক্রান্ত, একটা পরিকল্পনা। তার মানেটা কি? যে আমরা নিস্তার নেই। আজকে যারা ভাবছেন যে এনআরসি হয়ে গেলে তারপরে আমরা বেঁচে যাব, কিচ্ছু না। 1947 থেকে এই যে আমি যে ইতিহাসটা বললাম, এটা বলার উদ্দেশ্য একটাই, আপনাদের সাবধান করা যে এর পরেও ছুতায় না তাই আরেকটা কিছু নিয়ে আসা হবে, যেটার একটা প্রমাণ, আরেকটা কিছু নিয়ে একটা প্রমাণ রয়েছে। যেমন করিমগঞ্জ জেলায় যখন 1951 সালে এনআরসি হয়েছিল, আপনি যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এনআরসিটা হয়েছিল 1951 সালে এবং সেই এনআরসির দস্তাবেজ আছে ওই জায়গায়, কিন্তু কাছাড়ে সেই এনআরসির কোনো ডকুমেন্ট নেই। কিন্তু সবথেকে দুঃখ এবং সবথেকে যে একটা কি বলবো, এই বিষয় ভাষাটাও ঠিক নেই, যে 1951 সালে এনআরসিতে নাম থাকা লোকদেরও কিন্তু আজকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছিল একজন। এই জন্য যেতে হয়েছে কারণ সরকার বলছে 1951 ইংরেজির যেটা এনআরসি হয়েছিল সেইটা হয়েছিল আপনার সেন্সাসের পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, সেন্সাসের পরিপ্রেক্ষিতে। এটার জন্য আলাদাভাবে কিছু হয়নি। সেন্সাস যেটা রিপোর্ট এসছে সেটাই কনভার্ট হয়েছে লিগেসিতে 1951, জিনিসটা বুঝতে হবে। এবং সেখানে সরকার বলছে সেন্সাসকে কখনোই গভর্নমেন্ট ডকুমেন্ট হিসাবে, বক্তা ডকুমেন্ট হিসাবে ধরা হয় না। আমার প্রশ্ন, এত যে আয়োজন এনআরসির জন্য, এই ডকুমেন্ট আনতে হবে, সেই ডকুমেন্ট আনতে হবে, এই আইন সেই আইন, ভারতের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই দেশে আছে না নেই? আছে না নেই? আজকে সেন্সাস যখন বানানো হয় প্রত্যেক 10 বছর পর পর সেন্সাস হয় তো, এবং সেখানে সরজমিনে গিয়ে দেখা হয় লোকটা এখানে ছিল কি ছিল না। আপনার বাড়িতে আজকের থেকে আপনি যদি এখানে 1951 আগে থেকে থাকেন, তাহলে 1951 সেন্সাসে, মানে তার 2-3 বছর আগে থেকে সেন্সাস রিপোর্ট তৈরি করা হয়, নিশ্চয়ই আপনার বাড়িতে মানুষ গেছেন, সে আপনাকে সরজমিনে দেখে এসেছে। সেন্সাসটাকেও কিন্তু ধরতে হবে যে একটা সরকারি দস্তাবেজ। আমি এটাই বলতে চাইছি যে যদি আপনার নাম সেন্সাসে আছে, তার মানে অ্যাজ পার ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ইউ আর ইন্ডিয়ান, আপনি এখানে ছিলেন। আর কোনো ডকুমেন্টের দরকার কেন? কোনো দরকার নেই। সেটা একটা কথা, একটা পরিষ্কার যে বারবার একটা কথাই আসছে যে সেটা একটা চক্রান্ত, বাঙালিদেরকে হয়রানি করা। আমরা যে মূল মুদ্দাটাতে শুরু করেছিলাম, যে ক্যাবের আপনারা পক্ষে না এই ক্যাবটা চান না? যখন আমি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কথা বলবো 2016, আমি পক্ষে বা বিপক্ষে এত সহজে আমি বলতে পারবো না যে আমি পক্ষে, বা এত সহজেও বলতে পারবো না আমি বিপক্ষে। কিন্তু আমি শুরুতে বলেছি, এখন আবার বলছি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট করার একটা দরকার এই দেশে আছে। এইটা আমি বিশ্বাস করি, কারণ এটা শুধু আসামের সমস্যা নয়, আমার সংস্থা সমস্ত ভারতবর্ষে কাজ করে। এই সমস্যায় আপনার উত্তরাখণ্ড থেকে শুরু করে, আপনার উত্তরপ্রদেশ থেকে শুরু করে, যেখানে যেখানে বাঙালি উদ্বাস্তুরা আছে প্রত্যেকের সমস্যা। তো সুতরাং এই সমস্যার সমাধান দরকার। আজকে দীর্ঘ 70-75 বছর ধরে জিইয়ে রেখে সময় সময় অনেকে অনেক রকমভাবে এটাকে রাজনীতি করেছে। আমরা এই রাজনীতির অবসান চাই। এদেরকে কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে আমি বলতে পারবো না। আজকে ধর্মের ভিত্তিতে আনলে একদল দাঁড়িয়ে বলে এটা ধর্মের ভিত্তিতে, এটা আর্টিকেল 14 কে। আপনারা কি চাইছেন? আপনাদের সংস্থা বল বেঙ্গলি স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ অ্যাসোসিয়েশন যে কেব যেটা আনা হয়েছে, যে নাগরিকত্ব বিল যেটা আনা হয়েছে, সেটাতে আপনাদের স্ট্যান্ডটা কি? আমাদের স্ট্যান্ড এইটা, আমাদের একটা স্পষ্ট স্ট্যান্ড আছে। আমরা এই বিলটাকে সরাসরি সমর্থন করি না। কেন? আমরা এটার মধ্যে অ্যামেন্ডমেন্ট চাই। এই জন্য করি না, আমার কাছে একটা আইবি রিপোর্ট আছে। সেই আইবি রিপোর্ট জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যখন বানানো হয় জেপিসি, সেইখানে আইবিকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি জিজ্ঞেস করেছে। আমি সেইখানে 2টো লাইন পড়ে শোনাতে চাই। এক, দ্য কমিটি দেন কিউরেড অ্যাবাউট দ্য নাম্বার অফ পার্সনস বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটিস। জানতে চেয়েছে আইবির কাছে যে কতজন মাইনরিটি কমিউনিটি এই 3টে দেশ, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা এসছে, এদের মধ্যে কতজন এই বিলটা আসলে পরে সুবিধা পাবে। আইবি বলছে আমাদের রেকর্ড অনুযায়ী 31,313 এতজন নাগরিকত্ব পাবে প্রাইমারিলি। আমরা শুরুতে বিলটা পাস হলে 31,313 জন। ওরা কি হিন্দু? এরা সব হিন্দু
এটা আমি বলে দিচ্ছি। এর মধ্যে হিন্দু হচ্ছে 25,447 জন, শিখ হচ্ছে 5,807 জন, খ্রিস্টিয়ান হচ্ছে 55 জন, বুদ্ধিস্ট হচ্ছে 2 জন এবং পার্সি হচ্ছে 2 জন। এরা নাগরিকত্ব পাবে এই বিলটা পাস হওয়ার সাথে সাথে। এইবার দ্বিতীয় প্রশ্ন জেপিসি থেকে আইবিকে জিজ্ঞেস করা হয়েছে, ask to state the fate of other people belonging to minority communities who have come to India from the 3 countries under reference due to religious persecution but have not declared so at the time of their arrival in India. জিজ্ঞেস করেছে ইন্টেলিজেন্স, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, ইন্টেলিজেন্স ব্যুরোকে জিজ্ঞেস করেছে জেপিসি যে যারা এর আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এই দেশে এসছে কিন্তু ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করায়নি, অথচ এখানে সব কিছু এনজয় করছে, ভোটার লিস্টেও নাম উঠে গেছে, সব কিছু করে নিয়েছে এবং দীর্ঘদিন ধরে বসবাস করছে, তারা কি এই বিলের মাধ্যমে নতুন করে অ্যাপ্লাই করতে পারবে? এটা প্রশ্ন ছিল, ভালো করে জিনিসটা বুঝবেন। এর উত্তর ছিল, ফর আদার টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার দিস ক্যাটাগরি দে উইল হ্যাভ টু প্রুভ দ্যাট দে কেম টু ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন। প্রথম প্রশ্নের উত্তর এই জায়গায় যে রিলিজিয়াস পারসিকিউশনের বলি হয়ে আপনি এসছেন, সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে। আমার প্রশ্ন, এইটা কি করে প্রমাণ করবে? ভারত সরকার তার বিলে এটা মানে সুনিশ্চিতভাবে বলে দেয়নি। সুতরাং আমাদের সন্দেহ যে তারা এটা প্রমাণ করতে পারবে না যে রিলিজিয়াস পারসিকিউশন হয়েছে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। আপনার উপরে যদি আজকে আক্রমণ হয়, আপনার বউ বাচ্চার উপরে যদি আক্রমণ হয়, আপনার মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে, ওই পরিস্থিতিতে যদি আপনি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে ঢোকেন, আপনি কি গিয়ে লোকাল থানায় এফআইআর করে তার কপি নিয়ে প্রমাণ নিয়ে আসবেন, নাকি আপনি প্রাণে বাঁচার জন্য প্রথমে চলে আসবেন? আপনি প্রথমে প্রাণে বাঁচবেন কেন? এসে তো ভারতবর্ষে যে জায়গায় আশ্রয় নিব সেই জায়গায় তো সেই অভিযোগটা দায়ের করা যেত না, কিন্তু আপনি প্রমাণ কি করে পাবেন যে আপনার উপরে রিলিজিয়াস পারসিকিউশন হয়েছে? সেই প্রমাণ তো বাংলাদেশ থেকে নিয়ে আসবে, বাংলাদেশ থেকে। ভারত সরকার লিখে দিলে তো হবে না। ভারত সরকার বলছে আপনি যে এসছেন রিলিজিয়াস পারসিকিউশন হয়ে যে দেশ থেকে, সেই দেশ থেকে প্রমাণ নিয়ে আসুন। এটা হচ্ছে প্রথম, এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা প্রথম। দ্বিতীয়, ইফ দে হ্যাড নট ডিক্লেয়ার্ড সো at the time of their arrival in India, it would be difficult to them to make such a claim now. বলেছে যারা এসছে দীর্ঘদিন থেকে ভারতবর্ষে বাস করছে, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে নিজেদের নাম নথিভুক্ত করেনি, ডিক্লেয়ার করেনি, এখন নতুন করে তারা নাম লেখাতে গেলে এটা খুব ডিফিকাল্ট, এটা সম্ভব নয়। এনি ফিউচার ক্লেম যদি ভবিষ্যতে কেউ আবার ক্লেম করতে চায়, উইল বি এনকোয়ার্ড ইনটু, এটার এনকোয়ারি করা হবে, তদন্ত করতে হবে, ইনক্লুডিং কারা করবে এনকোয়ারি এটা বুঝুন, ইনক্লুডিং থ্রু র রিসার্চ অ্যান্ড অ্যানালিস্টিক উইং বিফোর দ্য ডিসিশন ইজ টেকেন। র হচ্ছে একটা গুপ্তচর সংস্থা, ভারতবর্ষের আমরা সকলে জানি। র এটার তদন্ত করবে। রর কাছে কি মেশিনারি আছে? যদি 10 লক্ষ লোক অ্যাপ্লাই করে সেটার তদন্ত করে তার রিপোর্ট দিবে? পারবে না। এটা একটা স্পেশাল কেসে র করে, যেমন আদনান সামিকে করলো। আদনান সামিকে নাগরিকত্ব দেওয়া হলো, র ওটার উপরে করে তার ব্যাকগ্রাউন্ড একজন 10 জন স্পেশাল কেস। সুতরাং আমার 10 লক্ষ হলে, হ্যাঁ, আমার সন্দেহ এই বিলের মাধ্যমে, এটা জেপিসির রিপোর্ট, এটা আমার না, জেপিসির জয়েন্ট পার্লামেন্টারি কমিটির আইবির রিপোর্ট, এটা আমার কথা না। সুতরাং এইখানেও আমি এসে দেখছি যে আমরা নাগরিকত্ব পাচ্ছি না। তো এই দুটো জায়গা যদি আমি দেখি তাহলে আমাদের জন্য এখানে সমস্যা আছে। তৃতীয়, আমি আরেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমাদের লোককে সত্যি নাগরিকত্ব দিতে চায় সরকার এই বিলের মাধ্যমে, তাহলে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কি প্রয়োজন পড়লো এখানে এই জিনিসগুলো নোট করার, যেখানে বলছে নিড টু এফেক্টিভলি অ্যাড্রেস দ্য ইস্যু অফ ডিপোর্টেশন অফ ইলিগাল মাইগ্রেন্টস উইথ এ সেন্স অফ আর্জেন্ট এক্সহর্টেড। তুমি নাগরিকত্ব বিল নিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রিপোর্ট দিচ্ছ এবং সেখানে লিখছো যে আমাদেরকে আর্জেন্ট নিডে, যে মানে যারা বিদেশি আছে এই রাজ্যে আসামে, তাদেরকে ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট করতে হবে। সেখানে বলছে সিকিউরিটি এজেন্সিস আর ইকুইপড উইথ মেকানিজম টু আইডেন্টিফাই বিটুইন এ মাইগ্রেন্ট অ্যান্ড অ্যান ইনফিল্ট্রেটর অন দ্য বেসিস। তাহলে সেই এই যে বিলটাতে তো কিছু থাকলো না। তার মানে গিয়ে দাঁড়ালো এই বিলটা যদি পাস হয়, তারপরেও এই যে আমি বললাম এখানে থেমে থাকবে না কিছু, এনআরসি হলেও থেমে থাকবে না, ডি ভোটার ফরেনার্স ট্রাইব্যুনালের কাজ চলবে। একটার জায়গায়, দুটোর জায়গায় আপনারা 6টা অস্থায়ী ডিটেনশন ক্যাম্প দেখেছেন, এখন 3-3টে স্থায়ী ডিটেনশন ক্যাম্প দেখবেন। আগামী 10 বছরে হয়তো আরো 50টা ডিটেনশন ক্যাম্প দেখবো স্থায়ী। মানে আপনি কি বলতে চান এই বিলটা, এই যে নাগরিকত্ব যে বিলটা বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকার যে এনেছে, সেটা একটা সরাসরি বাঙালিদেরকে বোকা বানানোর জন্য কিছু? সরাসরি বোকা বানানো, কিন্তু আমি শ্রদ্ধা করি
বিজেপিকে, কারণ নাগরিকত্ব দেওয়ার কথাটা তারা কমসে কম বলছেন, অন্য কোনো দল বলছে না। বিজেপি নাগরিকত্ব দেব বলে একটা রাজনীতি করার ব্যাপার হলেও করছে না, মুখে বলছে কিন্তু আমরা পাবো না কাগজে, যে আমরা তো কথা হবে কাগজে। আমি সেটাই বলছি, সেই জায়গাতেই আসছিলাম, কিন্তু মুখে বললে তো হবে না। সেখানে তো যে আপনি বলছেন যে বিজেপিকে তবু শ্রদ্ধা করেন যে নাগরিক, আমি তো বলবো বিজেপি যদি হয় তাহলে সব থেকে বেশি বিশ্বাসঘাতক দল হবে বাঙালিদের জন্য। নিশ্চয়ই হবে, আমি ওই জায়গাতেই আসছিলাম। তাকে শ্রদ্ধা করি যে তারা এই জিনিসটা নিয়ে ভাবছে, কিন্তু সেই সাথে আমি এটাও বলতে চাই, এটা ভাবলে হবে না, আপনাকে কাগজে করতে হবে। কাগজে আপনি নাগরিকত্ব দিচ্ছেন না, আর আপনি চাইছেন সমস্ত বাঙালিরা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে, আপনার পেছনে এসে দাঁড়াবে, এটা কখনোই হতে পারে না। আজকে এই কথা আমি আপনার প্ল্যাটফর্মে পরিষ্কার বলে দিতে চাই, আমরা এই নাগরিকত্ব বিলকে সমর্থন করি উইথ অ্যামেন্ডমেন্ট, সংশোধন করে এই বিলকে আপনারা যদি জিতে আসেন 2019-এর আগে, সবাই বাঙালিরা আপনাদের দিকে তাকিয়ে আছে, যদি আপনারা জিতে আসেন সেটা আপনারা এসে এটাকে অ্যামেন্ডমেন্ট করে আনুন, যাতে এখানে নাগরিকত্ব দেওয়া হয়, ভুয়ো কথা বলবেন না। আর এই প্রতিশ্রুতি আপনার যে ভিশন ডকুমেন্ট বা ম্যানিফেস্টো আপনারা 2019-এর বানাবেন, তাতে আপনারা এটা লিখে আপনারা পাবলিশ করবেন যে আপনারা এটা করতে যাচ্ছেন। যদি এটা না করেন তাহলে বাঙালি সম্প্রদায় এবং বাঙালি জাতি ঠিক করবে কি করবে। এবারে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা চন্দনবাবু, একটা বিষয় আমরা যদি দেখি, আমাদের শিলচরের সাংসদ সুস্মিতা দেব, তিনি কিন্তু এই বিলটাকে অ্যামেন্ডমেন্ট চাইছেন। হ্যাঁ, তিনি এই বিলটাকে তিনি সমর্থন করেননি, যার জন্য এখানে বিজেপি দল ওনার বিরোধিতা করেছে। এবং এখানকার মুসলিম কিছু সংগঠন সুস্মিতার বিরোধিতা করছে, ওরা বলছে যে সুস্মিতা এই বিলের সমর্থন করছে। এবং সুস্মিতার যে জায়গাটা, সুস্মিতার প্রশ্ন হলো 2014 সালের 31 ডিসেম্বর, তিনি বলছেন না, বলছেন 2014 সালে যে ভোটার লিস্টে ভোটদান হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভোটার লিস্টে নির্বাচিত হয়েছে, সুস্মিতা দেব যে ভোটার লিস্টে তিনি নির্বাচিত হয়েছে, সেই ভোটার লিস্টে যাদেরই নাম রয়েছে তাদের সবাইকে নাগরিকত্ব, এই এনআরসিতে নাম আসতে হবে এবং সিটিজেনশিপ বিলের তখন কোনো প্রয়োজনীয়তা থাকবে না। আপনি কি মনে করেন যে 2014 সালের ভোটার লিস্টটা কি ফাইনাল করা যায় না? কারণ ওরা তো ভারতীয়, কারণ ভোট দিয়েছে, যেহেতু ভারতবর্ষে ভোট দিয়ে ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করা হয়েছে, আসামে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে করেছেন ওই 2014 সালে ভোটাররা। একদম ঠিক বলেছেন, আমি একমত। তার কারণ হচ্ছে সাংবিধানিকভাবে যদি আমি এই জিনিসটাকে দেখি, সুস্মিতা দেবের কথাটা আমি রাজনৈতিকভাবে দেখছি না, আমি এই রাজনীতিতে ঢুকতে চাই না, আমরা অরাজনৈতিক দল। সাংবিধানিকভাবে যদি আমি এই বক্তব্যটা দেখি, তাহলে এটা কারেক্ট পলিটিক্যাল স্টেটমেন্ট, ইটস এ কারেক্ট পলিটিক্যাল স্টেটমেন্ট। কারণ এই ভোটার লিস্টের মাধ্যমেই রাজ্য সরকার নির্বাচিত হয়েছে, কেন্দ্র সরকার, ভারত সরকারও নির্বাচিত হয়েছে, আইনসভা তৈরি হয়েছে। তার মানে হচ্ছে এই ভোটার লিস্টটা বৈধ। যদি আপনি বলেন না এই ভোটার লিস্টের মধ্যে গরমিল আছে, তাহলে সরকারকে 2014 নির্বাচিত হওয়ার সাথে সাথে পদত্যাগ করার দরকার ছিল, অথবা 2016-তে আসাম সরকার নির্বাচিত হয়ে আসার সাথে সাথে পদত্যাগ করে বলে দেওয়া উচিত ছিল যে প্রথমে আসামের ভোটার লিস্টকে আমরা সংশোধন করব, তারপরে ভোট হবে। সেটা কি তারা করেছেন? না, তারা করেননি। সুতরাং তারা সংবিধান মেনে সংবিধানের মাধ্যমে সরকারে এসে ওথ টেকিং করেছে, শপথ বাক্য নিয়ে শপথ পাঠ করে আপনারা সরকার বানিয়েছেন কেন্দ্রে এবং রাজ্যে। আর সেই জন্য দায়ী হচ্ছে 2014-এর ভোটার লিস্ট। আর যদি 2014-এর ভোটার লিস্ট দায়ী হয়, তাহলে আপনি উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপাতে পারেন না। তার মানে সম্পূর্ণ বেআইনি ভারতবর্ষের সংসদ এবং আমাদের সরকার রয়েছে। যদি 14 সালের ভোটার লিস্টটাকে অবৈধ বলা হয়, যদি ওরা বলে যে 2014 সালের ভোটার লিস্ট অবৈধ যদি বলে থাকে, আমি এখন পর্যন্ত শুনিনি বলতে, যদি অবৈধ বলে থাকে তাহলে দুটো সরকারই অবৈধ, তাদেরকে পদত্যাগ করা উচিত। যে কথাটা সুস্মিতার রয়েছে, সুস্মিতার প্রশ্নটা হচ্ছে যে 2014 সাল এর যদি যারা ভোট দিয়েছে তারা ভারতীয়, তো আমি তো সেখানে তো বাংলাদেশি বা মায়ানমারে কেউ এসে ভোট দেয়নি। আমি তো বলছি, সেটাই বলছি যে সাংবিধানিকভাবে যদি আমি এই কথাটা বলি, আমি পলিটিক্যালি না বলে, এই কথাটা তো সত্যি। কারণ 2014 যে ইলেকটোরাল রোল, আমার নাগরিকত্ব বিল কিছু দরকার নেই, এনআরসি দরকার নেই, সবকিছুতে এই ভোটার লিস্টটাকেই তো কনভার্ট করে দরকার নেই। ওনার আসাম প্রদেশ প্রেসিডেন্ট
মাননীয় তরুণবাবুও এই কথা বলেছিলেন, যদিও পরে উনি পাল্টি মেরে দিয়েছেন। এখন উনি আবার রাজনীতির স্বার্থে ওনারা আবার অন্য সুরে কথা বলছেন। আমার কথা হচ্ছে, বাঙালিদের নিয়ে 70-75 বছর ধরে আসামে যে রাজনীতিটা চলছে এবং উত্তর পূর্বাঞ্চলে যে রাজনীতিটা চলছে, সেটার আমরা অবসান চাই। কিন্তু বিজেপির কথা হচ্ছে 2014 সালে বিজেপির যে স্ট্যান্ড আপনি নিশ্চয়ই জানেন, কারণ আপনি সর্বভারতীয় স্তরে সংগঠন করছেন। বিজেপির স্ট্যান্ড যে না, আমরা শুধু যারা হিন্দু বাঙালিদেরকে আমরা নাগরিকত্ব দেবো। কিন্তু আমার মনে হয় এই নাগরিকত্ব যে বিল যেটা আনা হচ্ছে, সেটা তো বোধহয় কোনো জায়গায় লেখা নেই। ওনারা ভুল বলেননি তো। ওনারা যে বলছেন আমরা হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেব, এতে কোনো ভুল বলেননি। কারণ কি, বাংলাদেশ থেকে বা ইস্ট পাকিস্তানের থেকে ভারত স্বাধীন হওয়ার পরে যারা এসছে, তাদের তো আর নাগরিকত্ব দেওয়ার কোনো ব্যাপার নেই। সেটা তো কংগ্রেসও বলছে না, বা অন্য কোনো দলও তো বলছে না যে বাংলাদেশি মুসলমানদের নিয়ে এসে এখানে নাগরিকত্ব দেবো, কেউ বলছে না, আমরাও বলছি না। ওনারা ঠিক বলছেন, কিন্তু আমি জানতে চাই ওনাদের কাছ থেকে, ওনারা কি এটার মাধ্যমে এটা বলতে চাইছেন প্রকারান্তরে 2014 ভোটার লিস্টে অনেক বাংলাদেশি মুসলমান ঢুকে বসে আছে? এটা ওনাদের পরিষ্কার করা উচিত। এটাই হলো সবচেয়ে বড়, এটা পরিষ্কার করা উচিত। এটাই কিন্তু বিজেপি, আমার যে কথাটা ছিল, ওনারা বলছেন যে, এবং ঠিক আছে, হিন্দু বাঙালির যারা আসবে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে এত কিছুতে না গিয়ে যদি 2014 ভোটার লিস্টে এনে দিলে তো হয়ে যায়, হ্যাঁ, প্রবলেম সলভ হয়ে যেত। কিন্তু না, এখানে রাজনীতি করতে হবে, সেটাকে জিইয়ে রাখতে হবে। দোকানটাকে জিইয়ে রাখতে হবে। 75 বছরের যে দোকান, আজকে ছোট্ট একটা গাছ ময়ূরও আকার নিয়েছে, সেটাকে কি করে আমরা করতে পারি? আর শুধু এখানে আপনি ভাববেন না এটা রাজনৈতিক বাজার আর রাজনৈতিক দোকানদারি চালানো। এখানে একটা বিদ্বেষ কাজ করছে, বাঙালি বিদ্বেষ, বাংলা ভাষার বিদ্বেষ, সংস্কৃতির বিদ্বেষ। এবং সেটা আমি মনে করি, আমার প্রচুর অসমীয়া বন্ধু আছে, বড় বন্ধু আছে, বিভিন্ন জনগোষ্ঠী বন্ধু আছে। ওই লেভেলে যখন গ্রাউন্ড লেভেলে তাদের বাড়িতে যাই, তাদের ওখানে থাকি, খাই, ওরাও আমার এখানে আসে, ওখানে কোনো কিন্তু আমরা বিদ্বেষ দেখি না। কিন্তু এই বিদ্বেষটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সবার মধ্যে জুইয়েও রাখা। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের যে স্ট্যান্ড, যে ভারতবর্ষের যারা বাঙালিরা আছেন তাদেরকে এক মঞ্চে এনে একভাবে চলার জন্য। কিন্তু আপনি যদি সেই প্রেক্ষাপটটা যদি বরাকের দিকে দেখেন, যে বরাকের এই নাগরিকত্ব বিলটাকে সামনে রেখে বরাকের বাঙালিদের কিন্তু দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা সংখ্যালঘু অর্থাৎ মুসলিমরা, আর একদিকে হিন্দুরা রয়েছে, মানে দুটো প্ল্যাটফর্ম হয়ে গেছে। সেই জায়গায় কিভাবে এক জায়গায় আনা সম্ভব? আমি মনে করি এটা কোনো রকেট সায়েন্স না, এটা ভেরি সিম্পল। আপনি আমাকে সম্মান করবেন, আমি আপনাকে সম্মান করব। একে অন্যকে সম্মান করাই হচ্ছে একমাত্র রাস্তা, যেখানে আমরা দুটো সম্প্রদায় হোক, ভাষিক সম্প্রদায় হোক, ধর্মীয় সম্প্রদায় হোক, সহাবস্থান করতে পারি। আজকে আমাদের তরফ থেকে, মানে বাঙালি হিন্দুদের তরফ থেকে আমার মনে হয় তাদের কাছে এই বার্তা দেওয়া উচিত, তোমাদের সাংবিধানিক অধিকার আমরা কেড়ে নেওয়ার যদি কোনো ধরনের কাজ হয় কালকে, তোমাদের যে কোনো ধরনের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, সামাজিক আইন এবং সামাজিক ন্যায় যদি তোমরা না পাও, আমরা তোমাদের সাথে থাকবো। সেই বার্তাটা তাদের কাছে পরিষ্কার দেওয়া উচিত। সেই বার্তাটা কিভাবে দিবে? কে দেবে? আমাদেরকে দিতে হবে। ঘন্টাটা কে বাজাবে? কাউকে না কাউকে আসতে হবে, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। এবং এটা যেভাবে সমাজটা ভাগ হয়েছে, সেটা খুবই খারাপ একটা পরিণতির দিকে, মানে খুব একটা যেন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, যে কোনো সৃষ্টি হতে পারে। সেই জন্য এই এলাকার বরাক উপত্যকার যারা শুভ বুদ্ধি সম্পন্ন লোক, ইন্টেলেকচুয়ালস, রাজনীতিবিদ, সব দলের, সব ধর্মের লোকেদের এগিয়ে এসে এটাকে আটকাতে হবে। ওদেরকে বলতে হবে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের বিপক্ষে আমরা নই, তোমাদের সাংবিধানিক অধিকার, সামাজিক ন্যায় সব কিছু তোমাদের থাকবে। সেখানে যদি আঘাত আসে, আমরা হিন্দুরা, বাঙালি হিন্দুরা তোমাদের পাশে দাঁড়াবো। কিন্তু সেটা বরাক উপত্যকার একটা ঐতিহ্য রয়েছে। যদি আমরা ইতিহাস দেখি, ভারতবর্ষের ঐতিহ্য, যে হিন্দু মুসলিম যে বিভেদ, যেটা যখন গোটা ভারতবর্ষ কোনো একটা ইস্যু নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায়, বরাকে সেভাবে সেই ধরনের কিছু নেই। বরাকে আজকে যেভাবে হিন্দু মুসলিমদের মধ্যে যে ঐক্যতা রয়েছে, এবং আজকেও আছে, আমি বলবো আজকেও আছে, কিন্তু তার মধ্যে যে এই বিলটাকে কনফিউশন করে, এই একটি রাজনৈতিক দল বিলটাকে কনফিউশন করে, এখানে আমার একটা কথা আছে, এনে যে একটা বিভেদের চেষ্টা করছে, সেই জায়গাটাকে কিভাবে আমরা আটকাবো? কারণ আমাদের পুরনো অতীত, যেটা ইন্দিরা গান্ধী নিজেই বলেছিলেন, বরাক শান্তির দ্বীপ, ইনি তো এমনিই বলছেন না, এখানে হিন্দু মুসলিম সব জনগোষ্ঠী একটা আমরা সহ অবস্থানের মধ্যে থাকি। কিন্তু আজ এই বিলটাকে সামনে রেখে একটা বিভেদ যে সৃষ্টি হচ্ছে, এটাকে এখানকার সংগঠন বা আপনারা যারা সর্বভারতীয় স্তরে বাঙালির আমরা এটা কাজটা করছি।
আমরা করছি যে আমরা এই বার্তাটা দিচ্ছি ওদেরকে যে আমরা আপনাদের বিপক্ষে নই, আপনারা আমাদের শত্রু ভাববেন না। আমরা চাই আপনি আমি আমরা সবাই এক হয়ে কাজ করি, কিন্তু সেই একই সাথে শুধু একটা পক্ষের থেকে সবাই এসে দাঁড়িয়ে কথা বলবে সেটা তো হবে না। মুসলমান বাঙালি সমাজের তরফ থেকেও আসতে হবে, তাদেরকেও এসে বলতে হবে যে হ্যাঁ আমরাও দুঃখিত, আমরাও ব্যথিত। ভারত ভাগ হওয়ার পরে এত বৃহৎ সংখ্যক মানুষ যে আজকে বিস্থাপিত হয়েছে, এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে হয়েছে, তাদেরও নাগরিকত্ব সুনিশ্চিত হোক। এটা দুই পক্ষকে বসে মানে একটা বিরূপ একটা বিভেদকামী সৃষ্টি না করে দুটো পক্ষকে একসাথে বসে এক জায়গায় এসে দুজনকে দুজনের স্বার্থে কথা বলতে হবে। আমার মনে হয় এটাই একমাত্র রাস্তা। আচ্ছা জানো, আপনি পশ্চিমবঙ্গ, দিল্লি, বিভিন্ন জায়গায় আপনি ঘুরছেন এবং আপনি বাঙালির জন্য আপনাদের সংগঠন বাঙালির জাতিসত্তার জন্য আপনারা আন্দোলন করছেন বিভিন্ন স্তরে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, অসমে এই প্রথম এনআরসি বা ক্যাব নিয়ে বাঙালিরা হয়রানি হয়নি। আপনার কথা থেকে 1961, তারপরে 80-র দশক, তারপরে আইএমডিটি, তারপর ডিবুটার, এইভাবে দফায় দফায় বাঙালিদেরকে নির্যাতিত হয়েছে। আমরা জানি ভারতবর্ষের বাঙালির রাজধানী হলো কি, বাঙালির পটভূমি যেটা হলো কি পশ্চিমবঙ্গ। সেখানে অনেক বাঙালি নেতৃত্ব। আজকে অসমে যদি বিহারের কেউ যদি নির্যাতিত হয়, সমস্ত বিহারের নেতৃত্ব আসেন। আপনি বলেছিলেন শিলংয়ে কিছুদিন আগে শিখদের উপর একটা হামলা হয়েছিল, পুরো আকালি দল এখানে এসে চার্জ করেছে, সব ঠান্ডা হয়ে। আমাদের পশ্চিমবঙ্গে যারা বাঙালি নেতারা আছেন তারা তো আজ পর্যন্ত কিন্তু আমাদের অসমের বাঙালিদের জন্য একবারও 1 মিনিটের জন্য কেন চিন্তা করেননি বা কথা বলেননি? হ্যাঁ, তো আমি যদি এই জায়গাটা প্রেক্ষাপটটা তুলি, হয়তো আপনার মনে আছে 1961 ইংরেজি 19 মের গুলি চালানোর পর সমস্ত পশ্চিমবঙ্গে মিছিল মিটিং হয়েছিল। তার প্রামাণ্য প্রমাণ আছে, তথ্য আছে, প্রত্যেকটা পত্রিকায় হেডলাইন হয়েছিল। সেখানকার বুদ্ধিজীবী থেকে শুরু করে আইনজ্ঞ থেকে শুরু করে আপনার পলিটিশিয়ান থেকে শুরু করে সেটা একটা বৃহৎ আকার নিয়েছিল। আজ যেভাবে এনআরসি যে আকারটা নিয়েছে সেইভাবে 61 নিয়েছিল। কিন্তু এই যে মাঝপথে যে বাঙালিরা যে হয়রানি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আজ বাঙালিদের কথা নিয়ে, এই এনআরসির আগে বাঙালিদের কথা নিয়ে পশ্চিমবঙ্গের কোন সাংসদ পার্লামেন্টে কথা বলেছেন? আমি আসছি ওই জায়গায়। আমাদেরও কিছু দোষ আছে। আমাদের দোষ কি আছে? আমরা মনে করি যে আমরা বাড়িতে বসে থাকবো, আমাদের সমস্যা আমরা বাড়িতে বসে চেঁচামেচি করব, বাড়িতে একে তাকে বিষোদ্গার করব, হিন্দু মুসলিম করব, সব কিছু করবো, কিন্তু বাইরে যাব না। বাইরে গিয়ে কারোর কাছে আমরা হেল্প চাইবো না। এবং পশ্চিমবঙ্গে তো নাই, কারণ পশ্চিমবঙ্গে এখন টিএমসি নামক একটা অর্গানাইজেশন আছে, এবং যেহেতু এখন আসামে বিজেপি আছে, এইখান থেকে ওদেরকে গিয়ে বলা বা অন্য কোনো রাজনৈতিককে বলা কিছু হয়েছে? কিছু হয়নি। গিয়ে জানানো কিছু হয়নি। আমরা গিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলেছি কথা বলুন। আমি এই 10 দিন আগেও আমি 2-3 জনের সাথে দেখা করে এসেছি, আমাদের জন্য কথা বলুন। আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নই, কিন্তু আপনি দেখুন অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং এরা তৃণমূলকে গিয়েও, সৌগত রায়কে গিয়ে মেমোরেন্ডাম দিচ্ছে। আমরা কি গিয়ে দিয়েছি? বরাক উপত্যকার বা আসামের কয়টা সংগঠন গিয়ে তৃণমূল কংগ্রেসকে গিয়ে দিয়েছে মেমোরেন্ডাম যে আমাদের জন্য কথা বলুন? কয়জন গিয়ে পশ্চিমবঙ্গের বিজেপিকে দিয়েছে? আপনি তৃণমূল ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের বিজেপিকে গিয়ে কয়টা মেমোরেন্ডাম তোমরা দিয়েছো? কংগ্রেসকে গিয়ে দিয়েছো? মানে মেমোরেন্ডাম দিতে হবে, মেমোরেন্ডাম। বা আপনারা কি জানেন না যে বাঙালিরা এখানে সংকটে? আজকে আপনি যে শিলংয়ের কথা বললেন, আকালি দল কি করে আসলো? আকালি দল ওখানে কি করে আসলো? আকালি দল ওখান থেকে তাদেরকে ফোন করে ওখানের মিডিয়াকে জানিয়ে তাদেরকে বলা হয়েছে আমাদের বাঁচাও, তারপরে তারা এসছে। আপনি কিন্তু ওদেরকে মেমোরেন্ডাম দিতে হয়নি না, মেমোরেন্ডাম দিতে, কিন্তু আপনি ফোন করতে পারেন, আপনি কথা বলতে পারেন, খবর পেলেও আসবে না। আর যদি আসেও তাহলে আপনি তাকে শিলচর এয়ারপোর্টে বেঁধে রাখবেন, তাকে বের করতে দেবেন না, তাকে ওখান থেকে পত্রপাঠ বিদায় করবেন। আর এখানে উল্লাস করবে একদল লোক, এখানে একদল লোক উল্লাস করবে। তাহলে আপনাকে হেল্প করতে আসছে, মনে করলাম যে একটা দল এসছে, রাজনৈতিক দল, তারও রাজনৈতিক স্বার্থ নিশ্চয়ই থাকবে, কিন্তু আপনার পাশে বিপদে দাঁড়াতে এসছে। আজকে বিমানবন্দর থেকে যদি আপনি যে কথাটা বলছেন সেই কথাটাতে আপনাকে কাউন্টার করতে হচ্ছে। বিমানবন্দর থেকে যদি টিএমসি কে বিদায় করা হয়েছে, আমি বলবো যে বরাকের জন্য ভালো হয়েছে। আচ্ছা, কারণ টিএমসি যখন এসেছেন বরাকে যখন এসেছেন, ওনাদের কি সেই সময়টাই নিয়েছেন বেঁচে যে এখনই আমাকে যেতে হবে? তার আগে কেন একবারও টিএমসি আসেননি? টিএমসির কেউ এসে এখানে কথা বলেননি কেন? আমি এই কথাটা, আমরা তো মেমোরেন্ডাম দেইনি। বরাক আপনি নিজে বলেছেন যে বরাক ভ্যালির থেকে কোনো মেমোরেন্ডাম, আমরা তো মেমোরেন্ডাম দেইনি, আমরা চাইনি। আমি সেই সময় এসে কেন একটা বিশৃঙ্খল করতে চাইছি? আমি বলছি, আমি এই কথাটা সব জায়গায় বলি। আমাদের 29 ডিসেম্বর 2018-তে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আমাদের একটা সেমিনার হয়েছিল, সেখানেও আমি বলেছি যে পশ্চিমবঙ্গ
জাত পাত ধর্ম এবং রাজনৈতিক দল নির্বিশেষে কখনোই বাইরের বাঙালিদের কোনো জায়গায় কোনো সমস্যা হলে এসে পাশে দাঁড়ায় না। না, এটা একটা জেনারেল সিনড্রোম, এটা আমরা দেখেছি। তাদেরকে ধরে বেঁধে হাত পা ধরে আনতে হয়। আমি একটা কথা বুঝতে পারি না যে বাঙালিদের সমস্যা হলে তো বাঙালিরাই আসতে হবে আগে প্রথমে। হ্যাঁ, বাঙালিদের দুটো রাজ্য আছে, একটা ত্রিপুরা, একটা পশ্চিমবঙ্গ। ঠিক আছে, ত্রিপুরায় শক্তি কম, তবুও আমি মনে করি ত্রিপুরাকেও বলা উচিত। এবং এইদিকে পশ্চিমবঙ্গকে সব থেকে বেশি গর্জে ওঠা উচিত। তাদের গিয়ে ধরে, আপনার সাথে আমার একমত, কেন আমাকে গিয়ে ধরতে হবে, কেন গিয়ে আমাকে পুজো করতে হবে, কেন গিয়ে আমাকে মেমোরেন্ডাম জানাতে হবে? যখন আমার আগুন নিভে যাচ্ছে তুমি এসে আগুন জ্বালাতে চাইছো কেন? হ্যাঁ, কিন্তু তারপরেও আমি বলবো, যদি ওরা এসে থাকে, আগুন নেভাতে এসেছিল, জ্বালাতে এসেছিল পরের কথা, সেটা রাজনৈতিক ফায়দা নিতে এসেছিল। আমাদেরকে আবার সেই বরাকের বাঙালিদেরকে, পশ্চিমবঙ্গের সেই রাজনৈতিক দল বরাকের বাঙালিদেরকে তাদের রাজনৈতিক ফায়দা নিতে এসেছিল, যার জন্য বরাকের মানুষ প্রত্যাখ্যান করেছে। হতে পারে, কিন্তু আমি এটাকে একটু অন্যভাবেও দেখি। আমি কিভাবে দেখি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক মসনদে যে দলটি আছে সে টিএমসি। আমার ভালো লাগুক, আপনার ভালো লাগুক অথবা না লাগুক, সেটা রাজনৈতিক ব্যাপার, এটা সেটা আমার ব্যাপার। আমি কাকে ভালোবাসি, এটাই সত্য যে ওখানের যে পাওয়ারে আছে সেটা হচ্ছে টিএমসি। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, পাওয়ারে আছে। আর যদি আমাদের এখানের সমস্যা কিছু যদি একটা হয় এবং তারা যদি ওখানে বসে দুটো স্টেটমেন্ট দেয়, এটা ন্যাশনাল নিউজ হবে। এবং এখানে যখন ওরা এসে গেছে, তারপরে এটা ন্যাশনালি নিউজ হয়েছে। এবং ধলার হত্যাকাণ্ডের পরেও তারা গেছে, আমি মনে করলাম রাজনীতি করতেই গেছিল, কিন্তু আমি ওটার থেকে দেখবো যে আমি কতটুকু বেনিফিট হলাম, অ্যাজ এ বাঙালি আমরা কতটুকু বেনিফিট হলাম। এবং আমরা দেখেছি আমরা ওইখানে মাইলেজ পেয়েছি, অ্যাজ এ বাঙালি আমরা মাইলেজ পেয়েছি। যে কথাগুলো আমি চিৎকার করে করে গিয়ে বলছিলাম, পাঞ্জাব থেকে শুরু করে ইউপির থেকে, আমার কথাগুলো ওরা ঠিকমতো শুনতো না। যখন ওখান থেকে পশ্চিমবঙ্গ থেকে তারা সরকারিভাবে বলা শুরু করেছে, তখন লোকেরা বলছে আচ্ছা ইয়ে হো রা হ্যায় ক্যা, ऐसा हो रहा है। আমার কাছে ফোন এসছে, আপ সহি বল রহে থে। তো এই যে জিনিসটা আজকে আমি বললাম, 1980-র দশকে যখন বহিরাগত খেদাওয়ের ওখানে ইয়ে হচ্ছিল, তখন বোধহয় মুখ্যমন্ত্রী ছিলেন রাজস্থানের সুখারাম না কে ছিল না একজন, আমি নামটা বলে গেছি। উনি এসে বসে গেছিলেন 10-12 দিন। তাহলে আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি ডাকবো কেন? সে বিজেপির মুখ্যমন্ত্রী হতে পারে, তৃণমূলের মুখ্যমন্ত্রী হোক, কংগ্রেসের হোক, সিপিএম হোক, যাই হোক, তাকে এসে বসে যাওয়া উচিত। কারণ বরাকবেলি থেকে অনেক, আমার যতটুকু জানা, বরাকবেলির কিছু সংগঠন অনেকবার তৃণমূলের সঙ্গে যোগাযোগ হয়, সে সময় তারা সেই বিষয়টাকে গুরুত্ব দেন। কিন্তু যখন এনআরসি নিয়ে দেখেছেন যে রাজনৈতিক আমি ফায়দা নিয়ে নিতে পারবো, আমি বাঙালি ভোটকে আমি এক জায়গায় আনতে পারবো, সেই জায়গাটাকে নিয়ে আমাদের বরাক উপত্যকায় নিয়ে এসেছেন। এবং বরাক উপত্যকার যে বিমানবন্দর থেকে টিএমসিকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আমি বলবো সেটা বরাক উপত্যকার জন্য একটা ভালো লক্ষণ। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদেরকে নিয়ে প্রত্যেকটা দল শুধু রাজনৈতিক রসাকসি করতে থাকে। আমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা দেখে না, এবং সেই সমস্যাটা অদূর ভবিষ্যতে একটা যে সমাধান দরকার সেই দিকেও কাজ করা হয় না। এটা একটা দুর্ভাগ্য। যাই হোক, আপনার সঙ্গে আরও অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের একটা বেঁধে দেওয়ার সময় থাকে স্টুডিওতে, যে এই সময়ের ভিতরে তোমার অনুষ্ঠান শেষ করতে হবে, একটা নির্ধারিত সময় থাকে। যাই হোক, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। প্রথমত বাঙালির যে ইতিহাস শুরুর থেকে, তারপর এনআরসির যে বিষয়টা আপনি যে যুক্তিটা তুলে দিয়েছেন, নিঃসন্দেহে সেটাতে অনেক যুক্তিপূর্ণ বিষয় রয়েছে। যেসব জেপিসি এবং আইবি রিপোর্ট আমরা যে আপনি দেখিয়েছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু আলোচনা করেছি। আমরা চেষ্টা করব আপনি যদি আবার বরাক সফরে আসেন, নিশ্চয়ই আমরা ঈশান বাংলা থেকে আপনার সঙ্গে আবার কথা বলবো। আপনার এবং আমাদের চ্যানেলের মারফতে যদি বরাক উপত্যকার মানুষ এই যে কিছু কিছু বিষয়টা আমরা যে আজ আপনি তুলে ধরেছেন, নিশ্চয়ই অনেকে দেখছেন, অনেকে বুঝছেন, এবং সেই থেকে আমাদের যে প্রথম যে আমাদের লক্ষ্যই থাকবে যে বরাকের, বিশেষ করে বরাক উপত্যকায় এই নাগরিকত্ব বিল নিয়ে যে একটা বিভেদের সৃষ্টি হয়েছে, যে হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি হয়েছে, সেটা যাতে শেষ হোক। আমরা সেই আগের আমরা যেভাবে ঐক্যের মধ্যে রয়েছি, আমরা এখনও আছি, এখন আমি বারবার বলছি আমাদের মধ্যে বিভেদ নেই, আমরা ঐক্যতেই আছি, কিন্তু মধ্যে মধ্যে হঠাৎ করে একটা মনোমালিন্য, আমি বিভেদ সেটাকে বলা ভুল, মনোমালিন্যের যে জায়গাটা, সেই জায়গাটা অন্ত পড়ুক, সেটাও চাই। এবং আপনাকেও এত সময় দিয়েছেন, তার জন্য ঈশান বাংলার পরিবারের পক্ষে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ঈশান বাংলাকে ধন্যবাদ। এবং আমি এটাই আশা করব, আসামের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সরিয়ে, এই বাদলের ঘনঘটা ছাড়িয়ে অসমিয়া, বাঙালি, অন্যান্য সব জনগোষ্ঠী একসাথে এক হয়ে এখানে বসবাস করুক, সহাবস্থান করুক, এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাক ডেভেলপমেন্টের। ধন্যবাদ, নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। প্রতি সোমবার রাত 9টায় চোখ রাখুন ঈশান বাংলায়।